শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা ও স্বাগতম। চান্দিনা রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের কার্যক্রম থেকে আমি রীতারানী সরকার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। স্নাতক সম্মান তৃতীয় বর্ষের আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য। আমরা ইতিমধ্যে তোমাদেরকে প্রথম ক্লাসে ফোকলোর তত্ত্ব এবং লোকসাহিত্য নিয়ে কথা বলেছি, লোকসাহিত্যের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন দিয়েছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমি আরও কিছু প্রশ্ন তোমাদেরকে দেব। এর আগে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বলছি যে তোমরা জানো যে ফোকলোর বিষয়ক তত্ত্ব মতবাদ এটি একটি অংশ, আর দ্বিতীয় অংশে ছিল বাংলা লোকসাহিত্য। ফোকলোর বিষয়ক তত্ত্ব এবং মতবাদে তোমাদের হচ্ছে 40 নম্বর এবং বাংলা লোকসাহিত্যে হচ্ছে 60 নম্বর। এই দুইটি বিষয়ের মধ্যেই তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন হয়, অতি সংক্ষিপ্ত যেগুলো, সেগুলোর জন্য তোমাদেরকে বিস্তারিত পড়তে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্যে তোমাদেরকে লোকসাহিত্য যেটা 60 নম্বরের সেটা একটু ভালোভাবে পড়তে হবে। এর মধ্যে যে দীনেশচন্দ্র সেন সংকলিত ময়মনসিংহ গীতিকা আছে, সেখানে মহুয়ার পালা এবং দেওয়ানা মদিনা এই দুটি চমৎকার গল্প, এইগুলো তোমরা পড়ে নেবে। আমরা এ নিয়ে আলোচনা করব সামনে, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং রূপকথা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের যে ঠাকুমার ঝুলিও আমাদের বাংলাদেশের লোকসাহিত্যের একটি অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। লোকছড়া আমাদের যেটি পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই লোকছড়াগুলো লোকসাহিত্যের অন্যতম বিষয়। ডাকু খনার বচন, প্রবাদ প্রবচন, এগুলো মিলিয়ে হচ্ছে 60 নম্বর। এর মধ্যে আমরা গত ক্লাসে তোমাদেরকে লোকসাহিত্যের প্রশ্ন দেইনি, রচনামূলক প্রশ্নে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে লোকসাহিত্যের ওপরে 2টি প্রশ্ন দিয়েছিলাম। আজকে দিচ্ছি যে লোকসাহিত্য বলতে কী বুঝো, আমরা আলোচনা করেছিলাম। উদাহরণসহ বিশ্লেষণ করো। এখানে তোমাদেরকে উদাহরণ দিয়ে লোকসাহিত্যকে বিশ্লেষণ করতে হবে। লোকসাহিত্যের যে বিভিন্ন মনীষীদের সংজ্ঞা আছে সেগুলো দিয়ে তোমরা প্রশ্নটি তৈরি করবে। যেহেতু 4 নম্বরের প্রশ্ন, অত বড় করার প্রয়োজন নেই। সেই সাথে 2 নম্বরের যে প্রশ্ন আছে লোকছড়া, আমাদের যেহেতু পাঠ্য রবীন্দ্রনাথের লোকছড়া, সেই জন্যে এখানে যে প্রশ্নটি করা হয়েছে রবীন্দ্রনাথের মতামত লোকছড়া সম্পর্কে। আর 3 নম্বরের যে প্রশ্নটি পালঙ্ক সই, এগুলি হচ্ছে মহুয়ার পালা থেকে। পালঙ্ক সই কে? তোমরা যারা পড়েছো মহুয়া পালা দেখেছো যে পালঙ্ক সই হচ্ছে মহুয়ার অন্যতম সই, যা আমরা বর্তমানে যেটি বান্ধবী বলি, সে হচ্ছে মহুয়ার সই, পালঙ্ক সই। এই গীতিকাটিতে তার একটি অন্যতম ভূমিকা ছিল, সেই ভূমিকাটি তোমরা আলোচনা করবে সংক্ষেপে। আর ঠাকুমার ঝুলি একটি চমৎকার রূপকথার গল্প নিয়ে, ঠাকুমার ঝুলি দক্ষিণারঞ্জন মিত্রের। এটি তোমরা যারা পড়েছো মনোযোগ দিয়ে, এই ঠাকুমার ঝুলিতে দেখবে যে নারীর চরিত্রগুলোকে তিনি অন্যতম করে তুলেছেন। সেই নারী চরিত্রের স্বরূপ তুলে ধরতে হবে।
আর দেওয়ানা এবং মদিনার পালা থেকে তালাকনামা যখন পাইল মদিনার সুন্দরী, হাসিয়া উড়াইল কথা বিশ্বাস না করি, এটিকে ব্যাখ্যা করতে হবে। আমি আবারও বলছি তোমাদেরকে, এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা যখন ব্যাখ্যা করবে তখন শুধুমাত্র বস্তুনিষ্ঠ আলোচনা করবে, বিস্তারিত অত বড় করতে যাবে না। খেয়াল রাখতে হবে আমাদের প্রশ্নের মান হচ্ছে 4। তারপরে যে প্রশ্নটি আছে, লোকসাহিত্যে বিধৃত বাঙালি উৎসব সম্পর্কে লেখো। বাঙালিদের যে উৎসবগুলোর মধ্যে আছে নববর্ষ, আছে বসন্ত উৎসব, তারপরে হচ্ছে আমাদের যে ভাইফোঁটা, বিভিন্ন ব্রত অনুষ্ঠান, সেগুলো লোকসাহিত্যে বাঙালির উৎসব হিসেবে খ্যাত। এই উৎসব নিয়ে তোমাকে সংক্ষিপ্তভাবে লিখতে হবে। আর রচনামূলক প্রশ্ন যেগুলো, সেগুলো তোমরা জানো পূর্ণমান 10, সেগুলোকে একটু বিস্তারিত লিখতে হয়। আমরা গত ক্লাসে লোকসাহিত্যের উপরে বড় প্রশ্ন দিয়েছিলাম, রচনামূলক 10-এর যে প্রশ্ন 10 নম্বরের জন্য। এবার আমরা শুধুমাত্র লোকসাহিত্যের উপরে প্রশ্ন দিয়েছি। সেখানে হচ্ছে দেওয়ানা মদিনা পালার নাট্যগুণ বিচার করতে হবে। তোমরা জানো যে নাটক হচ্ছে একটি দৃশ্যকাব্য, সেই দৃশ্যকাব্যের মতো করেই দেওয়ানা মদিনার পালাটি তৈরি করা হয়েছে। তো এই যে তার সংলাপ নির্ভর, তোমরা জানো নাটকের অন্যতম গুণ হচ্ছে সংলাপ, কাহিনী, তারপরে যেটি লাগে সেটি হচ্ছে মঞ্চ, দর্শক। এই দেওয়ানা মদিনার পালাতে এই নাট্যগুণগুলো অনেকটাই ছিল, সেই জন্য নাট্যগুণ বিচার করতে হবে বিস্তারিতভাবে। 2 নম্বরে যে প্রশ্নটি হচ্ছে, ময়মনসিংহ গীতিকার মধ্যে যে মহুয়া পালায় সমাজ বাস্তবতা ফুটে উঠেছে, সেটির পরিচয় দিতে হবে। মহুয়া পালা তোমরা জানো, যারা গল্পটি কাহিনীটি এর মধ্যে পড়ে নিয়েছো, জানো যে মহুয়া বাংলা সাহিত্যের অন্যতম একটি লোককাহিনীর গল্প। এখানে মহুয়া একজন ব্রাহ্মণ সন্তান হওয়া সত্ত্বেও ছোটোবেলায় সে চুরি হয়ে যায়, এবং এই চুরি হয়ে যাওয়া সন্তানই বড় হতে থাকে বেদের কাছে। সে বেদের সর্দারের পালিত কন্যা হিসেবে মহুয়া বড় হয়। এই মহুয়ার জীবন কাহিনী বর্ণনা করতে গিয়ে সেই সময় যে সমাজ বাস্তবতা, সেই সময় যে জমিদারি প্রথা উঠে এসেছে, এবং জমিদারদের যে সংস্কৃতি প্রীতি, গান নাচের প্রতি যে তাদের ঝোঁক, এই বিষয়গুলো অন্যতম ভাবে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। এই সমাজ বাস্তবতা নিয়ে এই প্রশ্নটি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 3 নম্বরে হচ্ছে খনার বচনে বিধৃত কৃষিভিত্তিক সমাজের বিস্তারিত পরিচয় দাও। তোমরা জানো যে খনা একটি ঐতিহাসিক চরিত্র। এই খনা একজন বিদুষী জ্যোতির্বিদ ছিলেন। তার স্বামী শ্বশুর তারা দুজনেই জ্যোতির্বিদ ছিলেন, জ্যোতিষী ছিলেন, তারা অনেক কিছু বলতে পারতেন। কিন্তু দেখা গেল যে এই খনা সে তার শ্বশুর এবং স্বামীকে ছাড়িয়ে সে মানুষের কাছে অন্য একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হতে লাগলো, এবং সেই খনাকেরই অনেক করুণ কাহিনী আছে, তোমরা বিস্তারিতভাবে জেনে নিও। এই খনা আমাদের এই ভারতবর্ষে ঐতিহাসিকভাবে তার যে কৃষিভিত্তিক যে বিভিন্ন বচন আছে, যেমন কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত, যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজা পূর্ণ দেশ, এরকম অসংখ্য বচন রয়েছে খনার। এই খনার বচনে বিধৃত কৃষিভিত্তিক সমাজের বিস্তারিত পরিচয় দিতে হবে। তারপরে যে প্রশ্নটি, রূপকথা হিসেবে ঠাকুমার ঝুলির গল্পগুলোর সার্থকতা বিচার করো।
রূপকথা, যেগুলোর মধ্যে কল্পনাটাই হচ্ছে প্রধান। ঠাকুমার ঝুলি গল্পগুলো তোমরা দেখেছো ইদানিং ছবি আকারে কার্টুনের মতো করে টিভিতে সিরিয়ালে দেখানো হয়। এই রূপকথা ঠাকুমা ঝুলিগুলোর হিসেবে, মানে রূপকথা হিসেবে ঠাকুমা ঝুলি গল্পেরগুলোর সার্থকতা তোমাদেরকে বিচার করতে হবে। রূপকথা কি আলোচনা আসতে হবে। তারপর ঠাকুমা ঝুলি গল্পগুলো কিছু অংশ তুলে দিয়ে বিচার করতে হবে যে এটার রূপকথা হিসেবে সার্থকতা। 5 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে লুকোছড়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাহিত্যে এমন কোনো দিক নেই যেখানে রবি রশ্মির কিরণ ঠিকরে পড়েনি। সেই রবীন্দ্রনাথ আমাদের কবিগুরু, আমাদের বিশ্বকবি, তার যে অবদান রয়েছে লোকছড়ায় সেটি তোমাদেরকে আলোচনায় করতে হবে। লাস্ট যে প্রশ্ন সেটা হচ্ছে মহুয়ার পালা অবলম্বনে মহুয়া চরিত্র অন্যতম একটি চরিত্র মহুয়ার পালার মধ্যে। সে হচ্ছে সুন্দরী, সে হচ্ছে বুদ্ধিমতী, সে মানবতা প্রেমী, সে মায়াবতী একজন তরুণী, ভালোবাসায় উচ্ছল একটি প্রাণ। এই মহুয়া চরিত্রটিকে নিজের মতো করে মনের মাধুরী মিশিয়ে তৈরি করতে হবে। তৈরি তো করেছেন, কিন্তু সেই চরিত্রটিকে ফুটিয়ে তুলতে হবে তোমাদেরকে। তো এই হলো তোমাদের ফোকলোর তত্ত্ব এবং লোকসাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। আশা করছি তোমরা যারা এই কোভিড-19 ঘরে বসে আছো, যারা সময় কাটাচ্ছ অনেকটা অলস সময়, তাদেরকে বলবো যে সময় কিন্তু রয় না বসে, চলছে কেবল অবিরল। করণীয় যা তুই এক্ষুনি কর, ভবিষ্যতে যদি চাস সুফল। ভবিষ্যতে সুফল পাওয়ার জন্য একসময় দুর্যোগ কেটে যাবে, আমাদের আবার সুসময় আসবে। আমরা সেই সময়ে জন্যে নিজেদেরকে তৈরি করতে থাকব। আমরা আমাদের দায়িত্বগুলো পালন করব, পাশাপাশি আমাদের যত সমস্যা আছে সেইগুলোকে ধৈর্যের সাথে পালন করে স্বাস্থ্যবিধি মেনে আমরা চলব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।